দর্শক, পরপর দুটি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে যে দেশের বহতা যে রাজনৈতিক ধারাটি রয়েছে সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? আগামী দিনে কোন পথে হাঁটছে বাংলাদেশের ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতি? পাশাপাশি সব রাজনৈতিক দলের সাথে মতৈক্যে না পৌঁছে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টায় কতটুকুই বা সুফল মিলবে এমন প্রশ্ন থাকছে। আমাদের আজকের আলোচনায় এসব আলাপ তো থাকবেই, সাথে যে বিষয়টি নিয়ে এখন আর সেভাবে কথাবার্তাই হয় না সেই শিক্ষার মান কিংবা শিক্ষাঙ্গনের মান নিয়েও আমরা আলোচনা করব। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। প্রফেসর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ, আছি ভালো। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো, মানে 2019-এর নির্বাচন নিয়ে তো অনেক প্রশ্ন ছিল, সেভাবে যদি আমি চিন্তা করি তাহলে 91-এর পর মানে অনেক বড় পরিসরে একটা নির্বাচন হলো। যে নির্বাচনে আমরা দেখলাম যে শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে গেল, যাদের পূর্বজোড়ে 71-এ বাংলাদেশ নামক রাষ্ট্রটি চায়নি এবং যেই স্বাধীনতা আসলে বাংলাদেশের একেবারে মূল ভিত্তি বলা যায়। তো যারা তাদের প্রতিপক্ষ ছিল তারাও শিবিরকে ওই স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে পোট্রে করেই তাদের রাজনীতিটা করেছিল, তারপরও শিবির এইরকম একটা জয় পেয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে দেশের রাজনীতি কিংবা তরুণদের রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট চলে এসেছে? আসলে একেবারেই যে চেঞ্জ চলে এসেছে বিষয়টা এমন না। তবে সিগনিফিকেন্ট একটা মেসেজ কিন্তু আছে আমাদের ছাত্র রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে। সেটা কীরকম দেখেন, যে বিশেষ করে গত 16-17 বছরের অবস্থাটা যদি আপনি দেখেন, তাহলে যারা জয়লাভ করেছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে গ্রুপটা যারা জয়লাভ করেছে, তারা কিন্তু ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে তারা কিন্তু তাদের রাজনীতিটা করেছে। আর অন্যদিকে যে যারা এর বাইরে যারা রাজনীতি করেছে, ছাত্রদল কিংবা আমরা বামদেরকে আমরা দেখি, তারা কিন্তু প্রচুর মার খেয়েছে, অর্থাৎ তারা কিন্তু ক্যাম্পাসে আসতেই পারেনি, হলে থাকতে পারেনি, তারা তাদের রাজনীতিটা করতে পারেনি। এটা একটা সমস্যা। তো দ্বিতীয় আরেকটা যে জিনিসটা খুব সিগনিফিক্যান্ট, যে সেটা হচ্ছে যে এই জেনারেশনের চিন্তা ভাবনাটা কিন্তু আপনাকে দেখা লাগবে। যেমন যে জেনজি সম্পর্কে একটা কথা বলা হয় যে তারা ভাঙতে জানে, গড়তে জানে না। ঠিক আছে? তো এখন যে তারা যে কোনো জিনিসকে, যেমন আমরা আমাদের সন্তান, তারা তো আসলে আমাদেরই সন্তান সম। আমি যদি চিন্তা করি, আমার কথা যদি চিন্তা করি, আমি বিশ্ববিদ্যালয়ে 30 বছর আগে প্রবেশ করেছি, তো তারা এখন বিশ্ববিদ্যালয়ে আছে। তো এখন এই জিনিসগুলো চিন্তা করলে যে তাদের যে সাইকোলজিটা, এই সাইকোলজিটা রিড করতে আমাদের যে বর্ষিয়ান রাজনীতিবিদরা তারা কখনো কখনো সমর্থ হচ্ছে না। তো যার কারণে যে এর এগেনিস্টে যে তারা কোন মেসেজ দিবে, অর্থাৎ আমরা যদি ওভারঅল নেশনকে, আপনি যেটা শুরু করেছিলেন যে 71 আমাদের যে একটা মূল ভিত্তি, রাষ্ট্রের যে মূল স্তম্ভ, এই 71-এর বিরোধিতা যারা করেছিল যে তারা এখন ডাকসুর ক্ষমতায়, হ্যাঁ, তো এইটার এগেনস্টে যে ন্যারেটিভটা আপনার বিনির্মাণ করা দরকার ছিল, এটা একটা জায়গা। দ্বিতীয়ত কেবল ন্যারেটিভই হয় না, আপনাকে কাজ করতে হয়। যেমন ধরুন যে যদি আমি বলি যে ছাত্রদল কিংবা যে বিরোধী পক্ষ, আমার অবজারভেশন যে তারা কোনো রকম প্রস্তুতি ছাড়া নির্বাচনটাতে আসলো। হঠাৎ করে প্যানেলটা হলো, কোনো রকম প্রস্তুতি পায়নি। পক্ষান্তরে যারা জয়লাভ করেছে তারা কিন্তু 15-16 বছর ধরে গুছাচ্ছে সব কিছু। ছাত্রলীগের ছায়াতলে থেকে তারা এই কাজগুলো করেছে এবং গত এক বছর কিন্তু তারা তাদের কাজগুলো সব করেছে। তারা হলে ছিল, তারা সব কাজগুলো তারা করেছে। এবং এখনকার দিনের আরেকটা জিনিস আপনাকে খেয়াল করা লাগবে, আগে যেমন আমরা দেখতাম যে একটা জনসমাবেশে নেতা ভাষণ দিত, ঠিক আছে, সেটা আমরা যদি 7ই মার্চের কথাও বলেন, যে বিশাল ভাষণ দিত, নেতা কি বলে, হ্যাঁ, সেটাকে জনগণ ক্যারি করতেছে, বহন করে নিচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের মানসিকতা কিন্তু এমন না যে কোনো একজন নেতা কোথাও থেকে একটা ভাষণ দিল আর সেটাকে মানুষ গ্রহণ করে নেবে, বিষয়টা এরকম না। কারণ তাদের হাতে হাতে মোবাইল, তাদের হাতে হাতে এই জেনারেশনের চিন্তা চেতনা অন্যরকম। তো এর এগেনিস্টে কী কাজটা? এর এগেনিস্টে যে কাজটা করেছে যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা কীরকম, যে যেমন মনে করেন যে আমরা যদি শিবিরের কথাই বলি, হ্যাঁ, তারা কী কাজ করেছে, যে তাদের যে সিস্টেমটা আপনি আছেন, যে ক্যাডার ভিত্তিক তাদের যে পরিচালনা করে, দল পরিচালনা করে, তাদের প্রথমে সমর্থক হতে হয়, তারপরে তারা কি করে, কর্মী বানায়, পড়াশোনা করে, তাদের বই পুস্তক, তারপরে হলো যে এরপরে এই স্তর পের হলে তারা সাথী হওয়ার পরে তারা সদস্য হয়, তো অর্থাৎ ডেডিকেটেড। তো এখন এই জিনিসগুলো তারা কিন্তু জানে যে বিশ্ববিদ্যালয়ে তাদের কোথায় কোন হলে কতজন কর্মী আছে। শুধু তারাই জানে, আর কেউ আর কেউ জানে না, জানাবেও না, তারা জানায়ও না। বারবার বলা হচ্ছিল না যে আপনাদের কমিটি এবং ইয়া প্রকাশ করেন, তারা প্রকাশ করেনি, তারা ওই গুপ্ত অবস্থা থেকে এগুলো করেছে। আচ্ছা, তারা এই বেনিফিটটা নিয়েছে এবং জানার পরে
এবং তাদেরকে সমর্থন করে এমন স্টাফ শিক্ষক কারা আছে তারা কিন্তু জানে। আমি কি কথা মেসেজটা আপনাকে দিতে পেরেছি? তারা সব কিছু জানে, তাদের মধ্যে একবারে হিসাবের মধ্যে তারা সব কিছু। তো তারা এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে তারা কাজে লাগিয়েছে। যেমন করেন যে তারা স্টাডি করে দেখিয়েছে। দেখুন এই যে আমরা দেখেছিলাম যে হাসাহাসিও করেছি আমরা যে স্টাডিগুলো নিয়ে, যে কয়েকটা স্টাডি হয়েছিল, জরিপ হয়েছিল। তো সেই জরিপের ফলাফল আমরা কি দেখলাম, যে তারা যে জরিপটা করেছে কিন্তু সেটাই কিন্তু শেষ পর্যন্ত ঘটলো। এর এগেনিস্টে যেই জরিপটা করলো বিরোধীরা, অর্থাৎ ছাত্রদল কিংবা বিএনপি যে জরিপটা করলো, সেটা তো ধুপেই টিকলো না। তার মানে হলো আপনারা জানেনই না আপনাদের সমস্যাটা কোথায়। তারা জানে তাদের লিমিটেশনস, তারা জানে তাদের অ্যাডভান্টেজ, তারা সেটার সুযোগটা তারা নিয়েছে। তো এখন যে জিনিসটা বলছিলাম আপনাকে, যে তারা এই যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা যে কাজগুলো করে 1 to 1, এবং মনে করেন তাদের, আপনি হয়তো প্রশ্ন করবেন যে তারা হয়তো 11,000 12,000 ভোট পেয়েছে কেউ কেউ, তো এতজন কি তাদের কর্মী? না, মোটেই না। তাদের কর্মী হয়তো কয়েক হাজার, কিন্তু তারা ওই একজনকে মনে করেন যে অ্যাসাইন করে দিয়েছে যে তুমি এই 2 জনকে টার্গেট করো, ঠিক আছে, যে তাকে কনভিন্স করো যে ভোট দিলে কি হবে, ঠিক আছে। এবং তারা কিন্তু তারা যে প্রচলিত যে তাদের চিন্তা, যে বলা হয় যে স্বাধীনতা বিরোধিতার কথা জায়গা থেকে, কিংবা আমরা যেটা বলেছি যে এই খুব হিজাবি হলে সমস্যা হয়, আমরা দেখেছি তারা যখন ক্যাম্পেইন করেছে, এই যে নর্মাল যে মেয়েদের সাথে বসে তারা কিন্তু হিজাব ছাড়াও ছিল, তারা কিন্তু সেগুলোকে তারা কি একরকম লিবারেলিজমের লেবাস নিয়ে রাজনীতিটা করলো এখানে। হ্যাঁ, আমরা আপাতত দেখতে পাচ্ছি যে তারা এটা করেছে, এবং আসলে এটা লেবাস কি লেবাস না একটু পরে বুঝতে পারবো আমরা। তো যেমন ধরুন এরপরে যে কাজটা তারা করলো, যে যখন জয়লাভ করলো, তারা কিন্তু ওই যে বুদ্ধিজীবীদের কবরস্থানে গেল, এবং একজন সাংবাদিক দায়িত্বরত অবস্থায় মারা গেল, তার বাচ্চাদেরকে নিয়ে ছবি তুললো, সেখানে সম্ভবত 2 লাখ টাকা দিয়েও এসেছে। অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু তারা এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে ব্যবহার করেছে। এর এগেনিস্টে যারা ছিল তাদের 2টা সমস্যা ছিল। প্রধান সমস্যাটা ছিল যে তারা ওই জিনিসটাকে ফেস করার জন্য কি করা দরকার তারা সেটা জানতেন না, এবং তারা যে জানেন না তারা সেটাও জানেন না, এবং যদি জানতেন, বুঝতেন, রিয়েলাইজ করতেন, তাহলে ওইটাকে ফেস করার জন্য তারা কাজ করতেন, কাউন্টার মেকানিজমটা নিতেন। তো তারা ওইটা বুঝতেই পারে না। অর্থাৎ যেই দল যারা জয়লাভ করেছে তারা পুরো ম্যাথটা করেই ফেললো, সলভ করে বসে আছে, আপনি জানেনই না একটা ম্যাথ করা লাগবে এখানে, অর্থাৎ কৌশলের কাছে হেরে গেল পুরো সিস্টেমটাতে। এটা একটা। 2 নম্বর হলো এর এগেনিস্টে আপনি যদি যে বলেন যে আপনি যেটা শুরু করেছিলেন যে 71-এর যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূল ভিত্তি আমাদের, যে তো এর এগেনিস্টে যে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু বিক্ষিপ্তভাবে দাঁড়িয়েছে, কয়েকটা প্যানেলে তারা দাঁড়িয়েছে। আমরা এটা ডাকসুতে যেমন দেখছি, জাকসুতে এমনটা আমরা দেখেছি, ঠিক আছে। কয়েকটা ভাগ হয়ে গেল, এই ভোটগুলো কয়েকটা ভাগ হয়ে গেল না, যে এখন এই ভাগটা কেউ বলে যে তারাই দাঁড় করিয়ে দিয়েছে কাউকে কনফিউজ করার জন্য, শিবির যে কনফিউজ করার জন্য যে তার প্রতিপক্ষকে। তা আমি বলি যে তারা তো তাদের জায়গা থেকে ঠিকই করছে। কেউ যখন জয়লাভ করতে চাইবে সে তো এই টেকনিক্যালি কাজ করবেই। আপনারা কি করছেন? আপনারা কেন এই মেকানিজমগুলো ধরতে পারেন না? আপনারা কেন বুঝতে পারেন না? আপনারা কেন সেটা করেন নাই? এটা হলো একটা। আর আরেকটা জিনিস হলো যে আমরা যে জিনিসটা এখন মনে করি যে যদি গণহারে আপনি এখন তাদেরকে দোষারোপ করে ফেলেন যে যারা করেছে তারা সব বিশ্ববিদ্যালয়ে জামাত নিয়ে গেছে, শিবির নিয়ে গেছে, দখল করে ফেলছে, করে ফেলছে, এটা ভুল, টোটালি ভুল। কারণ ওভারঅল যে বিশ্ববিদ্যালয়ের ফিলসফি, বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার, বিশ্ববিদ্যালয়ের যে কাজ, এই কাজের সাথে কিন্তু ওদের যে কাজ, ওদের যেই লিপিবদ্ধ যে কাজ, সাংবিধানিক কাজ, ওইটা কিন্তু খুব একটা যায় না, ঠিক আছে। তো এখন আমরা টের পাবো, বুঝতে পারবো যখন এতদিন তারা লুকায়িত ছিলেন, অর্থাৎ ফেস করেননি, সামনে আসেননি, এখন কিন্তু তারা সামনে এসেছেন। তো তাদের কাজকর্ম যখন আমরা অবজার্ভ করব, ওয়াচ করব, তখনই কিন্তু একটা করে আমরা বলতে পারবো, অ্যানালাইজ করতে পারবো তারা কোন জায়গাটা ভুল করতেছে, কোন জায়গাটা করতেছে। আমার তো এখন কেন জানি শঙ্কা হচ্ছে যে যারা জয়লাভ করেছে তারা তো একটা দলের সাপোর্ট এবং একটা ম্যান্ডেট নিয়ে তারা এসেছে। তাদের মূল দল আছে জামাত ইসলামী, এবং তারা যারা যে ইসলামী ছাত্র শিবিরকে সাপোর্ট করেছে আমরা দেখেছি, এবং যেই পরিমাণে সাপোর্ট করেছে টেকনিক্যালি, ফিনান্সিয়ালি এবং অন্যান্য জায়গায়, সেই তুলনায় আপনি দেখেন যে ছাত্রদলের ছেলেমেয়েরা তো অসহায়ের মতো নির্বাচনটা করলো, ঠিক আছে। ওই ধরনের বুদ্ধিভিত্তিক সাপোর্ট, বুদ্ধিভিত্তিক বেজ কি তারা কি পেয়েছে? যে সাপোর্টটা তারা পেয়েছে, স্যার সেই বুদ্ধিভিত্তিক বেস কি আদৌ আছে বিএনপির?
এই 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 কথাটা আসলে আমি গত কয়েকদিন ধরেই বলছি, বিশেষ করে ডেইলি স্টারও আমি গতকালও বলেছি যে মানে এই জায়গাটা তো এত বেশি দুর্বল এবং তারা ফিলও করে না যে এই জায়গাটা দরকার। আপনি যদি একজন ডক্টর এসে যদি আপনাকে বলে যে আমি আপনার এই সমস্যা আমি ট্রিটমেন্ট করতে চাই, আপনি নেবেন না, যে আপনি তো ফিলই করেন না, ঠিক আছে? তাদের অবস্থা হচ্ছে এরকম। অনেকে বলে, অনেকে বিভিন্ন জায়গা থেকে বলতেছে তাদেরকে যে এই জায়গাটা ডেভেলপ করার জন্য। তো এখন আরেকটা জিনিস দেখেন, এত বড় একটা দল বিএনপি, এত বড় একটা দল, এবং মানুষজন চিন্তা ভাবনা করছে যে নেক্সট গভর্নমেন্ট ফর্ম করলে হয়তো বা বিএনপি আসতে পারে ক্ষমতায়, সবাই তো তাই বলে। হ্যাঁ তাই বলে। তো এটার জন্য কি তাদের প্রস্তুতি আছে? যেমন তাদের কি একটা গবেষণা সেল আছে? তারা কি সত্যিকারের জরিপ করতেছে মানুষ কি চায় আসলে? আমি কি চাই সেটা চাপিয়ে দিচ্ছি কি আমি 31 দফার নামে আমি কি চাই সেটা চাপিয়ে দিচ্ছি, নাকি জনগণ কি চায় সেটাকে আমি নিয়ে এসেছি, এনে অ্যাকোমোডেট করেছি? এবং প্রতিটা দিন কিন্তু এখন গুরুত্বপূর্ণ, প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। এক সপ্তাহ আগেকার চিন্তা এক সপ্তাহ পরে চেঞ্জ হয়ে যায়। তো এখন আপনি যদি স্টিক থাকেন একটা জায়গায় যে এটাই আমি সিলগালা করে দিলাম, যে এটাই আমার দাবি, এটাকে জনগণকে মানতে হবে, না, জনগণ কি চায় সেটা আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। এটার জন্য যেই ধরনের ইনস্টিটিউশনাল একটা বেস দরকার, বুদ্ধিভিত্তিক একটা সাপোর্ট দরকার। যেমন একটা উদাহরণ আপনাকে দিই আমি, যে এই ডাকসু দিয়ে তো আমি বলি যে মনে করেন যে একদিক থেকে বিএনপি যেটা ভালো হয়েছে যে তারা বুঝে গেল যে তাদের অবস্থাটা কি। না, বুঝে নাই মনে হয় স্যার এখন। না বুঝলে তো মানে অশনি সংকেত। কারণ আমি দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন যে ছাত্রলীগের সাথে আতাত করে শিবির জিতেছে। দেখুন এই ধরনের কথাগুলো না খুব হাস্যকর। হ্যাঁ, এই ধরনের কথাগুলো খুব হাস্যকর এবং অনেকটা হলো মানুষকে, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে থাকেন। আবার কখনো কখনো নিজেদের দায়, নিজেদের ঘাড়ে যাতে দায়টা না পড়ে, নিজেদের পরাজয়ের গ্লানিটা যাতে না নেওয়া লাগে, অন্য জায়গায় চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস। তো এটা সাময়িক রিলিফ পাওয়া যায়, কিন্তু এটা দিয়ে কিন্তু আলটিমেটলি দলের জন্য, দেশের জন্য ভালো হয় না। সেইটাই তো, তাদের ভিপি পদের চেয়ে তো মানে সাদিক ক্যাম্প 9,000 ভোট বেশি পেল। 9,000 কি ছাত্রলীগের ভোট? ছাত্রলীগের ভোট কি 9,000 আছে? তো কিংবা আমরা জগন্নাথ হলে যদি আমরা এটা দেখি, যে টেন্ডেন্সিটা দেখি, তাহলে তো বোঝা যায় যে মানে কোন দিকে যাচ্ছে। এখন আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে বিএনপির কি গবেষণা সেলটা আছে যে মানুষ কি চায়, প্রান্তিক মানুষ কি চায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায়, যারা চাকরিজীবী তারা কি চায় জানে? আপনি বিএনপি জিজ্ঞেস করেন যে মানুষ কি চায়, আপনারা কি চান সেটা না, মানুষ কি চায়। ওনারা তো ওনাদের দাবি সব বলে যে এগুলো মানুষই চায় না। এটা এই যে আপনাকে বললাম তো চেঞ্জ হয়তো, আপনি যে 1 বছর আগেকার একটা জিনিস, এটা 1 বছর পরে এসে চেঞ্জ হয়, আপনি 3 মাস পরে আবার চেঞ্জ হবে। তো এটা দরকার ছিল একটা সেল তৈরি করা, গবেষণা সেল তৈরি করা। সেই গবেষণা একেবারে প্রতিনিয়ত গবেষণা করবে, গবেষণা করে দেখবে যে তারা কি করবে। তারা সবসময় ক্ষমতা থাকবে কে বললো? তারা তো ক্ষমতা থেকে আবার চলে যেতে পারেন, আবার অন্য একটা দল আসতে পারে। তো তখন কি শুধু যখন ক্ষমতায় থাকে তখনই তারা ইয়া করবে, যে গভর্নমেন্ট মেকানিজমকে ব্যবহার করে তারা ইয়া করবে? এবং গভর্নমেন্ট মেকানিজমে তো আমরা জানি যে সবসময় সত্য কথা বলে না, সত্য স্ট্যাটিস্টিক্স আসে না, এটা তো আমরা জানি, এটা তো প্রমাণিত। তো তাদের দরকার ছিল এটা, তাদের দরকার ছিল একটা ট্রেনিং সেন্টার, তার নেতাকর্মীদেরকে ট্রেন আপ করার জন্য। যেমন ছাত্রদের ছেলেমেয়েরা কীভাবে কথা বলবে, যেমন শিবির যে কাজটা করে, যে তাদের কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সব করে ফেলে তারা, যে একটা ট্রেনিং সেন্টার দরকার ছিল। রিসার্চ সেল যেমন থাকবে, একটা ট্রেনিং সেন্টার থাকবে, যে ছাত্রদলের নেতা তুমি কীভাবে কথা বলবা, তুমি কি ভিসির সামনে টেবিল চাপড় দিয়ে কথা বলবা, না কোন ভাষায় তুমি কথা বলবা, ঠিক আছে? এগুলা ম্যানারগুলো শেখানো দরকার ছিল তাদেরকে, কারণ তারা তো মুখপাত্র, একটা দলকে প্রতিনিধিত্ব করে দিন শেষে। এই জিনিসগুলো ট্রেন আপ করা দরকার ছিল। এবং একই সাথে অ্যাডভোকেসির জায়গাটা, যে অ্যাডভোকেসি কীভাবে করে মানুষের কাছে মেসেজটা কীভাবে পৌঁছাবে, এখনকার জেনারেশন মেসেজটা কীভাবে নিবে, এই জিনিসগুলো নিয়ে হিউজ পরিমাণে কাজ করা দরকার ছিল। এই কাজগুলো আমি জানি না, হয়তো বা হচ্ছে তাদের, হয়তো তাদেরও আছে, হয়তো তাদের একটা গ্রুপ আছে কাজ করছে, আমরা জানি না। এখন আমরা জানি না বলে হয়তো বলছি যে করছে না, হয়তো বা করছে। তো এখন কিন্তু রেজাল্ট দেখে মনে হচ্ছে না। বাইরের যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে কি আপনার কাছে এরকম মনে হয় যে আওয়ামী লীগ যে পাওয়ার পলিটিক্সটা করতো, বিএনপি আসলে সেই পাওয়ার পলিটিক্সটাই করে, এর বাইরে আর কিছুই করছে না? না, যে এখানে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে, খামাখা দোষ দিব না একটা দলকে। যে আওয়ামী লীগ যেরকম একটু অ্যাগ্রেসিভ ছিল, হ্যাঁ, বিএনপি তো স্যার এখনো ক্ষমতায় যায়নি, গেলে অ্যাগ্রেসিভ হয়ে উঠবে না তার কি গ্যারান্টি আছে? বিএনপি যখন আমি বিশেষ করে আমি আমার কথা যদি বলি, যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি 2টা আমলে পেয়েছি, হ্যাঁ, ছাত্রলীগের আমলে পেয়েছি, ছাত্র দলের আমলে পেয়েছি, হ্যাঁ। তখনকার রাজনীতির প্রেক্ষাপটটা এখনকার গত 16 বছরের মতো ছিল না। 30 বছর আগে অনেক ছিল, সৌহার্দ্যপূর্ণ ছিল, সহানুভূতি ছিল, কোথাও কোথাও মারামারি হইতো, এটা সেটা হইতো, কিন্তু এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে টর্চার করা, এরকম টর্চার কিন্তু, যেমন আমি সলিমুল্লাহ হলের ছাত্র ছিলাম, আমার কোনো দিন
ছাত্র দলের কিংবা ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যাওয়া লাগে না, আমি যাইও নাই, আচ্ছা, যাওয়া লাগেই নাই। মানে এই কালচারটা কি গেল লাস্ট 17 ইয়ার্সে তৈরি হলো? হ্যাঁ, বিশেষ করে পরিবর্তনটা আসছে আপনার ওই যে 8-9-এর পর থেকে। আচ্ছা হ্যাঁ, এই চেঞ্জটা আসলো, এটা কিন্তু ছিল না। স্যার, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে স্বাধীনতা মানে আমাদের দেশে তো একটা খুব স্ট্রং ন্যারেটিভ হচ্ছে যে সে হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, সে হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি, এবং সেই ন্যারেটিভটা আওয়ামী লীগ বিল্ড আপ করেছে, সেটাই তাদের রাজনীতির একেবারে প্রধান হাতিয়ার ছিল। তারপরে এখনও ওই স্বাধীনতা বিরোধী শক্তি, পক্ষের শক্তি, এটা বিএনপির মাধ্যমে হোক বা বাম দলগুলোর মাধ্যমে হোক, সেই ন্যারেটিভটা এখনো জীবিত আছে। ডাকসুর রেজাল্টের পর কি স্যার সেই ন্যারেটিভটার কাজ করছে না বলে মনে হয়? এরকম কিছু? বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে মুক্তিযুদ্ধ থাকবে, ইতিহাস তো অস্বীকার করবে না, উপায় নেই। তাহলে সেই ইতিহাসটাকে অস্বীকার করে জামাত কিংবা শিবির রাজনীতিটা কিভাবে করে যাচ্ছে? শুধু তার সাংগঠনিক দক্ষতা দিয়ে, মানে সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে সাধারণ মানুষ এবং একটা গ্রুপ এক জিনিস না। যেমন মনে করেন যে আপনার ডাকসু কিংবা জাকসু কথা যদি আপনারা বলেন, এখানে বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে কতজন? 100 ভাগের 1 ভাগও না। এখানে আমি তো বলি যে যারা বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তারাই এখানে আসার সুযোগটা পেয়েছে, এই পর্যন্ত আসার সুযোগ পেয়েছে। আপনি জানেন যে আমাদের লিটারেসি রেটের অবস্থা খুব খারাপ, অ্যাকচুয়াল লিটারেসি রেট যদি বলেন আরও খারাপ। প্রাইমারি ড্রপ আউট হয়, সেকেন্ডারি ড্রপ আউট হয়, এই সব কিছু পার হয়ে এখানে আসে। অর্থাৎ এই আস্তে 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 কিন্তু তারা কিন্তু এক ধরনের ম্যাচুরিটি নিয়ে আসে, বাস্তবতা সম্পর্কে তাদের একটা ধারণা আছে। আপনি যদি এখানে 30,000, জাহাঙ্গীরনগরের 10,000, এই 40,000 ভোটকে আপনি স্যাম্পল হিসাবে ধরেন, টোটালি ভুল। মানে এর সাথে জাতীয় রাজনীতির কোনো কোনো মিলই নেই, মিলবেই না। কারণ এরা হলো, এই যে আপনাকে বললাম যে এদেরকে অ্যাড্রেস করতে পেরেছে, এদেরকে কিন্তু স্যার এরা তো সবচেয়ে বেশি প্রগতিশীল না। না, প্রগতিশীল এ কথা বলা যাবে না। এই যে একাডেমিক শিক্ষায় শিখলেই যে প্রগতিশীল হয় এমন না। আমরা এমন এক বিজ্ঞানীকে দেখেছি, আমরা অনেক ইঞ্জিনিয়ারকে দেখেছি যে তাবিজ পড়া নিয়ে ব্যস্ত থাকে, আছে না, দোয়া কালাম পড়া শুরু করে। আমি সেটা এর বিরোধী না, মানে মানুষের ফেইথ থাকতেই পারে। ডাক্তারের কাছে না গিয়ে আপনি যখন শুধু কেবল এগুলো নিয়ে থাকেন, তো তখন তো এটা অন্যরকম মেসেজ দেয়, ঠিক আছে? সেটা না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রতিনিধিত্ব করে না, স্যাম্পলিং, আপনি যদি স্যাম্পলিং হিসাবে প্রতিনিধিত্ব করে না। তো তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বিভিন্ন রকম কাজের কারণে তারা হয়তো ভোটটা দিয়েছে, ঠিক আছে? আপনি ম্যাস পিপলের কাছে গেলে কিন্তু অন্যরকম মেসেজ পাবেন। দ্যাট ডাজ নট মিন যে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি যে এটা প্রতিনিধিত্ব করে না, অ্যাকুরেটলি প্রতিনিধিত্ব করে না, কিন্তু এর একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে। কীরকম প্রভাব পড়বে আমি বলি। যে প্রভাবটা এরকম পড়বে যে দেখেন, যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরেন, যে নিরঙ্কুশ, আপনি তো বললেন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, তো জামাত কি তাদেরকে কাজে লাগাবে না? নেক্সট ইলেকশনে, আপকামিং ইলেকশনে অবশ্যই তাদের কাজে লাগাবে। কীভাবে কাজে লাগাবে জামাত কি করবে? এই যে তারা যখন ডাকসুর ভিপি, ডাকসুর জিএস, অমুক হলের ভিপি, অমুক হলের জিএস, এই সম্পাদক সেই সম্পাদক, তাদেরকে 300টা আসনে যেখানে যেখানে ইলেকশন করবে তারা, সেখানে তারা অ্যাসাইন করে দিবে, পাঠিয়ে দিবে। ওই যে বিভিন্ন বক্তৃতা, অথবা যার যার এলাকা, সারা বাংলাদেশ থেকে তারা আসছে, তার এলাকায় পাঠিয়ে দিবে যে আমাদের প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করো। সে যখন একটা সিল নিয়ে গেল, এখানে সে একটা সিল পেয়ে গেল, সে ডাকসুর হলের অথবা অমুক জায়গার অথবা সেন্ট্রাল ডাকসুর সে সম্পাদক অথবা মেম্বার, এই সিলটা সে ব্যবহার করবে তখন জাতীয় নির্বাচনে, ওই আসনে। মানুষজনকে বলবে, ওরে বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সে নির্বাচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে প্রতিনিধিত্ব করছে, নির্বাচিত করছে, সে বললে কি আর এটা কি খারাপ বলবে? মানুষকে মোটিভেট করার একটা সুযোগ, একটা ওয়েপন তুলে দেওয়া হলো তাদের হাতে। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবটা জাতীয় নির্বাচনে সেভাবে পড়বে না, তারপরেও একটা তো লং রানে মেসেজ দিচ্ছে। আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, যে 5 আগস্টের পরে আমরা তো একটা বিশাল প্রত্যাশা রেখেছিলাম আর কি, অন্তত আমার তো অনেক ছিল। রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন কি দেখলেন নাকি? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই সময় যারা সম্মুখ সারিতে ছিল, মানে একেবারে নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের রাজনীতির যে আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও তাদের আমি বলবো ভরাডুবিই হয়েছে। সেটার কোনো কারণ আপনার কাছে আছে নাকি? দেখুন নাইম, প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্ট তো এমনি এমনি আসেনি, এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি তো একটা টানা লম্বা সময় আন্দোলন সংগ্রাম করেছে। তো এর প্রেক্ষিতে সব কিছু মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দাঁড়িয়েছে। যেমন এর আগে আমি যদি বলি যে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এটা বিরোধী আন্দোলন না, সংস্কার আন্দোলন ছিল। যেমন আমি দুইটাতেই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।
এরপরে যখন এই যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করলো, সর্বশেষ যে আন্দোলনটা করলো, তো এই আন্দোলনটার মধ্য দিয়ে ওই যে কোটা সংস্কার যে এটা আসলো, তো এর মধ্য দিয়ে যে একটা সরকার পতন হলো, 5ই আগস্টে যে পতন হলো, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা লাগবে আপনাকে, যে মানুষ কী চেয়েছিল। আপনি যখন ইতিহাসের দিকে তাকান তখন বুঝবেন যে তাদের ন্যারেটিভটা কী ছিল, তারা কি বলতে চেয়েছিল, তাদের মেসেজটা কী। তারা চেয়েছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে একটা সুষ্ঠু নির্বাচন। সর্বশেষ আমি যদি 9 দফার কথা বলি, আপনি 9 দফায় যান, এটাই তো একবারে লাস্ট ইয়ার ছিল। তো এখন এই 9 দফার পরে আপনি 1 দফা আসলো যে রিজাইন করা লাগবে। তো রিজাইন করার পরে কী করবে? একটা ইলেকশন হবে। ওকে, তো আমরা 5ই আগস্ট পর্যন্ত বিএনপি সহ সকল দলকে দেখলাম একটা মঞ্চে, যে এই সরকারের বিরোধিতা, এই সরকারকে বিদায় নিতে হবে, বিদায় নিয়ে এরপর নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। তো 5ই আগস্টের আগে একমত ছিল, 5ই আগস্টের পরে যে যার এজেন্ডা নিয়ে ব্যস্ত, ঠিক আছে। তো এখন কেউকে আমরা দেখলাম যে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়লো। যেমন আপনি যেমন বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকের বিরুদ্ধে অভিযোগ আমরা দেখলাম, আমরা বিএনপির অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগ দেখলাম, পেপার পত্রিকায় এগুলো এসেছে। তারা বহিষ্কারও করলেন, ঠিক আছে, আমরা সাথে সাথে বহিষ্কার করতে দেখলাম, কিন্তু বহিষ্কারও খুব একটা কাজ দিচ্ছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। ঘটনা চলছে, হ্যাঁ, ঘটনা চলছে। তো এখন আমি একটা কথা প্রায়শ বলি, দেখেন যে বিএনপির তো আর আলাদা বিচারক নাই যে বিএনপি বিচার করবে, বিএনপি তো আলাদা জেলখানা নাই যে তাদের কর্মীদেরকে সে জেলখানায় ঢুকাবে। তো এখন বিএনপি বহিষ্কার পর্যন্তই বিএনপির দায়িত্ব। তো আর কি করবে সে? তো আর তা তো সে তো রাষ্ট্র ক্ষমতায় নাই, পুলিশ তার না, তার জেলখানা তার না, বিচারক তার না, কোনো কিছু তার নাই। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে বিএনপিকে দোষারোপ করতে হবে। কী ব্যাপার, আপনার নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, এখন আপনি বহিষ্কার করছেন কিন্তু আবার ঘুরে বেড়াচ্ছে কেন? এটা দায়িত্ব হলো সরকারের। সরকার কেন তাদেরকে ধরতেছে না? সরকার যদি তাদেরকে ধরতো, অ্যারেস্ট করতো, ঠিক আছে, তো তাহলে বিএনপি যদি বাধা দিত না আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা যাবে না, তাহলে আমরা বিএনপিকে দোষটা দিতাম। এটা অর্থাৎ টোটালি 5 তারিখের পরে গভর্নমেন্টের যে গভর্নমেন্টের ফেইলিউরের কারণে অনেক ধরনের উপসর্গ আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হলো চাঁদাবাজি, এগুলো। অর্থাৎ মেইন যে স্ট্রিম থেকে যে চিন্তা চেতনা যেটা ছিল, যেটা গণতান্ত্রিক, মানবিক এবং সাম্যের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, এটা না দেখে আমরা দেখলাম যে এই বিভেদগুলো তৈরি হয়ে গেল এবং লক্ষ্যচ্যুত হলো। আমি বলবো যে এই কারণে আপনাকে আমি 5ই আগস্ট আগে নিয়ে গেলাম। হ্যাঁ, যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটা থেকে লক্ষ্যচ্যুত হয়ে গেল এবং দেখলাম যে নিত্য নতুন এজেন্ডা আসা শুরু হলো, মিরাকলি। হ্যাঁ, যেমন কেউ বলে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, কেউ বলে জাতিসংগীত পরিবর্তন করা লাগবে, ঠিক আছে। তো এই জাতীয় উদ্ভট দাবি, ঠিক আছে। আবার কাউকে আমরা দেখলাম অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে গেল, পলিথিন নিয়ে কাজ করা, এটা নিয়ে কাজ করা, সেন্ট মার্টিন নিয়ে কাজ করা। তো হ্যাঁ, মানে তো সবাই জানে। তো এখন আমার প্রয়োজনটা কি ছিল? আমার সবার আগে আমার প্রয়োজন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দাঁড় করানো, বিশেষ করে পুলিশ বাহিনী। পুলিশের যে মোরাল কলাপস হয়েছিল সেটাকে দাঁড় করানো। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম 1 বছর পার হয়ে গেল, পুলিশকে কিন্তু দাঁড় করানো হয়নি। এখন কি দাঁড় করানো হয়নি, এটা কি ইচ্ছা করে দাঁড় করানো হয়নি নাকি পারেনি, ব্যর্থ? তো দুক্ষেত্রে আমি বলবো সরকারের ব্যর্থতা, দায়টা সরকারের। এই সরকার ব্যর্থ হয়েছে। আরেকটা জিনিস দেখেন যে মব কালচার শুরু হয়ে গেল। অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বললেন, তো মব কালচার শুরু হয়ে গেল। এর একেবারে নিকৃষ্ট উদাহরণ হলো এই যে ধানমন্ডি 32 নম্বর। দেখেন 5ই আগস্টের পরে তাৎক্ষণিকভাবে মানুষের একটা রিয়াকশন ছিল, পোড়াই দিছে, ইয়া করছে। আমি বলতেছি না ভালো কাজ করছে, করে ফেলছে, ঠিক আছে, শেষ। এরপর আপনি ঘোষণা দিয়ে বুলডোজার আনাইয়া, ঠিক আছে, বুলডোজার কি কারো আছে? এগুলো তো গভর্নমেন্টের বুলডোজার, ঠিক আছে, সবাই জানে যে এখানে ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা হচ্ছে। গভর্নমেন্টের দায়িত্ব ছিল না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়াই ছিল, ঠিক আছে। অর্থাৎ তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তো এখন জানাইয়া মিডিয়াতে সামনে, আপনাদের মিডিয়ার সামনে লাইভ কইরা নাইচা গায়া ধানমন্ডি 32 নম্বরটা ভাঙলো। জাতির ইতিহাস ঐতিহ্যের একটা প্রতীক, এটা আইকন। আপনার পছন্দ না হইতে পারে, ঠিক আছে, আপনি এটাকে একটা মিউজিয়াম করে রাখেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি বিভিন্নভাবে জিনিসটাকে কাজে লাগানো যেত। এই যে আমি বললাম যে ভাঙ্গার যে কালচার, এই ভাঙ্গার কালচার ভালো না, গড়তে হবে আপনাকে। আপনি কেবল ভেঙে
ফেললে হবে না। তার মানে জেনজিরা কি এই কালচারে অভ্যস্ত হচ্ছে না। এখন মুশকিলটা হলো এরা তো আমাদের বাচ্চা কাচ্চা, আমি বারবার বলি বাচ্চা কাচ্চা, ওদের ম্যাচুরিটি এখনো আসে নাই, প্রজ্ঞা এখনো আসে নাই। স্যার একটু তাহলে অন্যভাবে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় যে এই জেনজিদের যে ফারসাইটের চিন্তা ভাবনাটা বা থটটা সেটা গ্রো আপ করে নাই, নাকি তারা জাস্ট প্রেজেন্টেই রয়ে গেছে যে এই মুহূর্তে আমার এটা দরকার আমি এটাই করি? এক্স্যাক্ট, মানে এই আপনি সর্বশেষ যেটা বললেন যে আমার এখন কি দরকার, মানে ওরা যে ফিউচারটা দেখবে, যে এরপর এর ইম্প্যাক্টটা কি হবে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। ঠিক আছে, যেমন বাচ্চাদের মতো আর কি। যেমন আপনি ছোট বাচ্চাকে যদি বলেন যে তুমি কি লেখাপড়া করবা নাকি তুমি আইসক্রিমের দোকানদার হবা, ও বলবে যে আমি আইসক্রিমের দোকানদার হবো, আইসক্রিম খাবো, বিক্রিও করবো, খাবো। আমারও ছোটবেলা আমাদের এমন ইয়া ছিল, তাই না? তো আমরা কি তাই বলে এটা হইতে দিব? যারা প্রজ্ঞাবান রাষ্ট্রের, যারা দায়িত্বশীল নাগরিক, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে গাইড করা। কিন্তু আমরা বরং উল্টাটা দেখছি। আমরা দেখি যে দেশের বাইরে থেকে বসে বসে কোনো ইউটিউবার কোনো উল্টা তাদেরকে উস্কাই দিচ্ছে। ঠিক আছে, এই জেনারেশন উস্কাই দিচ্ছে। কিন্তু তারা সেটা কনভিন্সড হচ্ছে কেন? নিশ্চয়ই ওই রকম কনভিন্সিং টোনেই বলছেন, নাকি তাদের ওই জাজ করার ক্যাপাসিটিটাও আর থাকছে না এখন? এইটা আপনি বললেন না যে শেষের দিকে শিক্ষা করবেন, মানে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর একটা অবস্থা, একটা ভেকুয়াম অবস্থা, মানে একটা ফাঁফা অবস্থা শিক্ষার, এই শিক্ষাটা নিয়ে একটু শিক্ষা ব্যবস্থায় আসি। মানে যেহেতু আপনার গবেষণা রয়েছে, আমি দেখছিলাম প্রচুর দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আপনার কি মনে হয় যে আমরা একটা প্রজন্ম আসলে তৈরি করতে ব্যর্থ হয়েছি? মানে দেশের শিক্ষা ব্যবস্থাটা ওই জায়গাতেই গিয়েছে। এবং আমার নিজের একটা এক্সাম্পল বলি, আমরা তো মানে আমি অন্তত বাংলা মিডিয়ামে পড়েছি, আমার বন্ধু বান্ধবের কোনো ছেলে মেয়ে এখন আর বাংলা মিডিয়ামে পড়ে না, সবাই ইংরেজি মাধ্যমে পড়ে। জিজ্ঞাসা করলাম কেন, বলে বাংলা মাধ্যমের লেখাপড়াটা আর হয় না। আপনার অভিজ্ঞতা কি? দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে এই যে আজকে ফলটা আপনি পাচ্ছেন, এর কারণটা হলো শিক্ষা। সব কিছুর পেছনে আমি কিন্তু বারবার বলে আসছিলাম, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বলে আসতেছিলাম, সকল সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে শিক্ষার কারণে। আপনি যদি শিক্ষার সংস্কার না করেন, হলোই তো না। হ্যাঁ, অনেকগুলো কমিশন হলো, তাই না? শিক্ষা কমিশন হয়নি। আমি কিন্তু একবার 6 তারিখ থেকে বলা শুরু করেছি, আমি মনে কয়েক হাজার বার বলেছি, লিখেছি, বলেছি যে একটা শিক্ষা সংস্কার কমিশন করা দরকার, একটা শক্তিশালী কমিশন করা দরকার। তো না করে কি হলো দেখেন, যে অটো প্রমোশন দিয়ে দেওয়া হলো একবার, ওই যে সচিবালয়ে ঘেরাও করলো, মনে আছে আপনার? যে সচিবালয়ে গিয়ে বাচ্চারা দাবি করলো আর ঠিক আছে অটো পাস। তো এটা কি? অর্থাৎ এইটা তো করলই না, বরং অবস্থাটাকে আরো খারাপ করলো। আমি আপনাকে বলে দিচ্ছি, নেক্সট গভর্নমেন্টে যারাই আসুক, আওয়ামী লীগ গভর্নমেন্ট যতটুকু রেখে গিয়েছিল শিক্ষাকে, খারাপ অবস্থা রেখে দিয়ে গিয়েছিল, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, এই 1 বছরে আরও খারাপ হয়েছে শিক্ষার। ঠিক আছে? আচ্ছা, প্রথম জিনিসটা কি? আপনি শিক্ষা দিবেন, আপনি কিসের উপরে শিক্ষা দিবেন? আমরা দেখি যে তোতা পাখির মতো কিছু মেসেজ দেওয়া হয় যে এই জিনিসগুলো শিখাইতে হবে। আপনি না এই যে করলেন, মুক্তিযুদ্ধকে মুখস্থ করতে চাইলেন, একটা প্রজন্মকে গিলাইতে চাইলেন, মুখস্থ করাইলেন, কি হলো রেজাল্ট? এই যে শুরু করছিল না যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়ে শুরু করছিল না, এখন কি বেরোচ্ছে? তারা কি? দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি মুখস্থ করাইলে হবে না, মুখস্থ করলে হবে না, তোতা পাখির মতো মানে সেই করবে, বমি করবে। অর্থাৎ আপনার শিক্ষাটা প্রপারলি ছিল না। আপনার শিক্ষার যে কোনো শিক্ষা আপনাকে দিতে হবে, পরিমিতি বোধ থাকতে হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা রোগ হলো, আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, আপনাকে ডক্টর দিল 8 ঘন্টা পর পর, 7 দিন খাবেন। এখন আপনি যদি বলেন না আমি তাড়াতাড়ি ভালো হয়ে যেতে চাই, আমি 1 ঘন্টা পর পর খেয়ে ফেলি, আপনি কি ভালো হয়ে যাবেন? বরং এটা আরও খারাপ হবে। যে কোনো জিনিস বুঝতে হলে এডুকেশনের কারিকুলাম বোঝা লাগবে। ঠিক আছে, এডুকেশনের ফিলসফি বোঝা লাগবে সবার আগে। এডুকেশনের ফিলসফিটা কি আমরা মাঝখানে দেখলাম ওই যে বলো যে জাপান আর ফিনল্যান্ডের কারিকুলাম আনার চেষ্টা করলো। ঠিক আছে, তো খুব ভয়াবহ অবস্থা। অর্থাৎ ওভারঅল আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে একটা দেশের এডুকেশনকে যদি ঠিক করতে হয়, আগে ফিলোসফিক্যাল বেসটা নির্মাণ করে নিতে হয়। কিভাবে? আমাদের ফিলোসফিক্যাল বেসটা কি? এই ফিলোসফিক্যাল বেসটা আসে মানুষের চিন্তা, চেতনা, সংবিধান, আইন কানুন, বিদ্যমান কালচার, সব কিছু থেকেই তো ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ সব কিছু মিলিয়ে আপনি একটা ফিলোসফিক্যাল বেস দাঁড়ায় মানুষের। তো আমাদের এডুকেশনের ফিলোসফিক্যাল বেসটা কি? এটার উপরে বেস করে আমরা যেটাকে বলি যে অ্যালাইন করে নিতে হয় কনস্টিটিউশনকে, সংবিধানকে। হ্যাঁ, সংবিধান কি চায়? আমরা বলি যে সংবিধান হলো একটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। ঠিক আছে, আইকন। সংবিধানে বলা আছে একরকম, আমাদের শিক্ষানীতিতে বলা আছে আরেক রকম। আমি যদি সর্বশেষ শিক্ষানীতির কথাই বলি, 2009-এর শিক্ষানীতির 9 হয়েছিল, 10-এ জাতীয় সংসদে পাশ হয়েছিল। সেই শিক্ষানীতিটা কিভাবে হলো? সেটা কি সংবিধানকে রিপ্রেজেন্ট করে? সংবিধানের সাথে অ্যালাইনমেন্ট আছে?
নাই। সংবিধানে এক ধরনের কথা বলা আছে, শিক্ষানীতিতে বলা আছে আরেক ধরনের কথা। এরপরে কি হয়, আপনি ফিলোসফি থেকে আসলেন সংবিধানে, সংবিধান থেকে আসলেন আপনি শিক্ষানীতিতে, শিক্ষানীতি থেকে আসবেন আপনি ক্যারিকুলামে। আচ্ছা, অ্যাকর্ডিং টু এডুকেশন পলিসি আপনাকে ক্যারিকুলামটা বা শিক্ষাক্রমটা ডেভেলপ করতে হবে। আমরা দেখলাম যে আমাদের শিক্ষানীতিতে আছে একরকম, ক্যারিকুলাম হয়ে গেছে আরেক রকম। আচ্ছা, তো ক্যারিকুলাম অনুযায়ী টেক্সট বুক ডেভেলপ করতে হয়। এ দেখবেন যে প্রতি বছরই টেক্সট বুক তৈরি করে ভুল ভাল এগুলা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এবং এগুলো নিয়ে আমরা হইচই করি, আমরা বলি, দোষারোপ করি, এই করি সেই করি। অর্থাৎ কারিকুলাম অনুযায়ী আপনি টেক্সট বুকটা তৈরি করতে হবে। দেখা যাচ্ছে যে কারিকুলাম একরকম, টেক্সট বুক আরেক রকম। আচ্ছা, এই টেক্সট বুকটা পড়াবেন কারা? শিক্ষকরা। শিক্ষকরা কি এই টেক্সট বুকটার মেসেজটা বুঝতে পারেন? শিক্ষার্থীরা কি বুঝতে পারেন? দেখা যায় যে টেক্সট বুকে আছে একরকম, শিক্ষক ঠিকভাবে মেসেজটা দিতে পারে না শিক্ষার্থীকে। খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। শিক্ষক কি ওই ফিলোসফিটা ধারণ করেন? যেমন আমি একটা স্টাডির কাজে একবার গিয়েছিলাম এক জায়গায়। হ্যাঁ, তো একজন শিক্ষক খুব চমৎকার পড়াচ্ছে, তখন সমাজবিজ্ঞান, আরও অনেক আগের কথা, প্রায় ১.৫ দশক আগের কথা। হাই স্কুলে শিক্ষক সমাজবিজ্ঞান পড়াচ্ছিলেন, সামাজিক বিজ্ঞান ছিল তখন নাম। পড়াচ্ছিলেন খুব চমৎকার, জনসংখ্যার বৃদ্ধির কারণ, তারপরে প্রতিকারের উপায় কি, এই সব বিষয় নিয়ে খুব চমৎকার পড়াচ্ছেন। আমি তো গবেষণার কাজে সব এক্সিলেন্ট সব আমি দিচ্ছি। সর্বশেষ অর্থাৎ উনি একবার গ্রাফ দিয়ে বুঝালেন যে জনসংখ্যা বাড়লে জমি কমে যায়, তারপরে এটা হয় সেটা হয়, মানে সব কিছু ইয়া করে জনসংখ্যা যাতে কমাতে হয় সেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার। এগুলো নিয়ে উনি চমৎকার গ্রাফ ডিজাইন করে করে পোস্টার দিয়ে পড়ালেন। পড়িয়ে উনি বইটা বন্ধ করলেন, বন্ধ করে বললেন যে যা যা পড়াইছি পরীক্ষা আসলে এগুলো লিখবা, পয়েন্ট আকারে সুন্দর করে লিখবা, আর খবরদার এগুলো বিশ্বাস করবা না, যে আল্লাহ মুখ দিছে সে আল্লাহ খাবার দেব। তাহলে কি দাঁড়াইলো? এই যে আপনি এতক্ষণ ধরে পড়াইলেন, এই পড়ানোটা পড়াইলেন পরীক্ষার প্রস্তুতি হিসাবে। আপনি তো আসলে শিক্ষার্থীকে শিখাইলেন না, শিখাইলেন কি? যে আল্লাহ মুখ দিচ্ছে সে আল্লাহ খাবার দেবে। তারপর এত আয়োজন, এই যে বললাম এডুকেশন ফিলোসফি অনুযায়ী সংবিধান অনুযায়ী শিক্ষাক্রম অনুযায়ী সংবিধান অনুযায়ী এডুকেশন পলিসি অনুযায়ী শিক্ষাক্রম অনুযায়ী টেক্সট বুক শিক্ষার্থী ডেলিভার করবেন। এই জায়গায় যদি গ্যাপ থাকে, সবচেয়ে বড় হলো শিক্ষক। আপনি শিক্ষক যদি ভালো নিতে পারেন, কোয়ালিফাইড শিক্ষক নিতে পারেন, তাহলে আপনার অন্যান্য জায়গায় গ্যাপ থাকলেও শিক্ষক নিজে তার যোগ্যতা দিয়ে সেটা ফিল করে ফেলবে। স্যার, কোয়ালিফাইড শিক্ষকের যেহেতু প্রসঙ্গ আসলো, মানে আমি একটু ওই জায়গাটা একটু শেষ করি। হ্যাঁ, আসছি শিক্ষকের জায়গায় আসবো। তো এই বাচ্চাদেরকে যখন পড়ানো হয়, বাচ্চারা তো স্কুলে থাকে না, বাচ্চারা কোথায় যায়? সমাজে চলে যায়। বাচ্চারা সমাজে চলে যায় না, আবার এরপরে সমাজ থেকে আবার ওই চিন্তা চেতনা নিয়ে আমরা ফিলোসফি তৈরি করি, কনস্টিটিউশন তৈরি করি, অর্থাৎ একটা সাইক্লিক। এই সাইকেলটা ঠিক করা লাগবে। আপনি এডুকেশন যদি ডেভেলপ করতে চান, রিফর্ম করতে চান, কাজ করতে চান, এই পুরো সাইকেলটা ডেভেলপ করা লাগবে। তো এর মধ্যে বড় একটা ঘাটতি হলো শিক্ষক, যেটা আপনি বলছিলেন। দেখেন, আপনারও বন্ধুবান্ধব ছোটো ভাইরা বিভিন্ন আছে, আত্মীয় স্বজন আছে। আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের দেশের ম্যাক্সিমাম শিক্ষক হলো বাই চান্স, নট বাই চয়েস। পছন্দের বিষয় হিসাবে শিক্ষকতা করতে চায়। আপনি খোঁজখবর নেন চারদিকে, আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স নেন যে বিসিএসের মাধ্যমে যদি নেন, যে ফার্স্ট চয়েস কি দেয়, সেকেন্ড চয়েস কি দেয়, সর্বশেষ কি দেয়, আমি আর খারাপ করে বললাম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-4টা ব্যতিক্রম ছাড়া, 1-2% ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে কয়েকজন আছে ফার্স্ট চয়েস দিয়ে। সেটা তো উদাহরণ হবে না। হ্যাঁ, সেটা উদাহরণ হবে না। তারা কি করে? শিক্ষকতায় যায়। তো শিক্ষকতায় যাওয়ার পরে এরপরে কি করে? যখন দেখে যে সমাজে এবং স্টেটে তার কোনো কথা নাই। আমার এক ছাত্র একবার, আমি জিয়া হলের হাউস টিচার ছিলাম দীর্ঘ 10 বছর। হ্যাঁ, তো অনেক স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্ট ছাড়াও অনেক স্টুডেন্টরা আসতো। তো একবার স্টুডেন্টরা সাধারণত বিসিএস হলে বলতো যে স্যার হইছে, দোয়া করেন, আসতো। তো এক ছেলে আবার আসলো। তো আমি বললাম, কী ব্যাপার, তুমি না গত বছর আসছিলা? চুপ হয়ে আছে, কিছু বলে না। আমি বললাম, অন্যরা যাও, তুমি বলো কী হয়েছে। বলে, স্যার আবার পুলিশ হয়েছে। তাই আমি বললাম যে আগে কী হয়েছিল? আগে এডুকেশন ছিল। তাই বললাম যে কেন? তুমি না ভালো, ও খুব ভালো ডিবেট করতো, ভালো ইয়া করতো, যে তুমি না ভালো পড়াও, সব কিছু করো, তো তুমি কেন গেলা? চুপ হয়ে থেকে বললো, স্যার যদি অনুমতি দিলে বলি। আমি বললাম, বলো। বলো, স্যার রিক্সাওয়ালাও রিক্সা নেয় না।
অন্যান্য স্যাররা বলতেছে তোমার এখনো বয়স আছে, সময় থাকতে আবার পরীক্ষা দিয়ে যাও গা, এখানে থাইকো না। মানে তার যে অন্যান্য সিনিয়র কলিগরা আছে, ওই প্রফেসর, এখন তারা দেখতেছে যে তাদের কোনো সমাজে কোনো মূল্য নাই, আর্থিক পান্দোলনে। তখন আমি বললাম, এটা কি কোনো কথা? বলে, স্যার আমি তো পিস্তল চাই না, আমি তো চাই না, গাড়ি চাই না, শিক্ষক হিসেবে আমার কি দেওয়ার কথা, আপনি আমাকে সেটা দেন, আমি শিক্ষকতায় থাকি। তো অর্থাৎ মেধাবীদেরকে, শ্রেষ্ঠ মেধাবীদেরকে যদি আপনি শিক্ষকতায় না নিতে পারেন, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা যাবে না। একটা উদাহরণ দিই, আপনার কাঁচ কাটতে কি লাগে? হীরা লাগে। আপনি কাঁচ, লোহা, তামা দিয়ে যতই ঘষাঘষি করেন হবে না। অর্থাৎ আপনি শিক্ষকতা প্রফেশনে এনি কস্ট জাতির মেধাবীদেরকে আনা লাগবেই। কি লাগবে? তোমাদেরকে কি দিলে তোমরা আসবা? আসো, এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে আনতে হবে। আপনি জাপানের কথা ধরেন, আপনি ইউএসের কথা ধরেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইভেন ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের কথা ধরেন, শিক্ষকরা সবচেয়ে বেশি বেতন পায়, সবচেয়ে বেশি সম্মানের পাত্র হলো শিক্ষকরা। আর আমাদের দেশে সবচেয়ে অবহেলিত হলো শিক্ষকরা। তারা কেন আসবেন? আমি কেন বলবো? আমি আমার স্টুডেন্টদেরকে, আমি আমার আত্মীয়স্বজনকে কেন বলবো যে শিক্ষকতা আসো? আমি কি তার ক্যারিয়ার নষ্ট করবো? আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে সমাজ থেকে। তো আমরা তো কোনো লক্ষ্য দেখছি না। দেখুন, আপনি দেখেন যে বেসরকারি, বিশেষ করে যারা আমরা বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি চাকরি করে, তাও তো নির্দিষ্ট বেতন টেতন পায়। যারা এমপিওভুক্ত, সবচেয়ে বেশি শিক্ষক তো সেখানে, লাখ লাখ শিক্ষক। দেখবেন যে খুব মানে করুণ জীবনযাপন করে। কবে কোন মাসে বেতন পাবে, কোন মাসে ছাড় হবে, কি হবে, বাড়ি ভাড়া হলো কয়েকশো টাকা, মানে কি, মানে সেটা নিয়ে স্যার আপনাকে প্রশ্ন করতে হবে। মানে হাস্যকর। তো আপনি তাহলে কেন নিচ্ছেন? তো এখন আপনি হয়তো বলবেন যে স্যার ওরা তো ক্যাপাবল না, ওরা এটারই যোগ্য। তা কেন? আপনি যারা যোগ্য তাহলে তাদেরকে নেন শিক্ষকতায়। আমার শিক্ষক লাগবে। যার কারণেই দেখবেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমি একটা কথা বলি, যে শিক্ষকরা দেখবেন যে বিভিন্ন যে দলীয়করণের মধ্যে বিভক্ত হয়ে যায়। ওই যে সুযোগ সুবিধার জন্য কেউ ভিসি হতে চায়, কেউ প্রভিসি হতে চায়, কেউ সুযোগ সুবিধা চায়, দেখবেন যে বিভিন্ন দলের সাথে ওরা করে। আগে রাজনৈতিক দলরা শিক্ষক বুদ্ধিজীবীদেরকে দ্বারস্থ হইতো। এখন খুব বিটার লাগলো, শুনতে খারাপ লাগলো, এখন দেখা যায় যে শিক্ষক বুদ্ধিজীবীরা রাজনৈতিক দলের কাছে দ্বারস্থ হয়, এটা হওয়ার জন্য সেটা হওয়ার জন্য। তো শিক্ষার্থীরা এগুলো দেখে না যে তার শিক্ষকরা এই এখানে দ্বারস্থ হচ্ছে, সেখানে হাত পাততেছে। তো এই শিক্ষার্থী কি শিখবে তার শিক্ষকের কাছ থেকে? আপনি শুধু ক্লাসে বড় বড় কথা বললে হবে? দেখে যেটা শিখতেছে সেটাই তো মূল কথা। তো এই নর্মসগুলো, ভ্যালুসগুলো নষ্ট হচ্ছে এভাবে, আমাদের কালচারগুলো। আপনি যদি শিক্ষককে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আপনি রাখতেন, যে তাকে কোথাও হাত পাততে হয় না, তার মাস শেষে কীভাবে তাকে চলা লাগবে এই চিন্তা তার করা লাগে না, ডিসেন্ট লাইফ লিড সে করতে পারবে, তখন আর এই সমস্যাটা হতো না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, শিক্ষক রাজনীতির প্রসঙ্গটা আপনি তুললেন। জাকসুতে আমরা দেখলাম বিএনপিপন্থী শিক্ষকরা নির্বাচন বয়কট করলেন, মানে আমি সেখানে কি শিক্ষক রাজনীতির প্রভাব দেখেন? আমি দেখেন, যেহেতু খোলামেলা আমরা আলোচনাগুলো করছি, আমি টেলিভিশনে স্ক্রলে দেখলাম যে কালকে দেখলাম যে লেখা আছে যে 3 জন বিএনপিপন্থী বুদ্ধিজীবী দায়িত্ব থেকে সরে গেলেন, এরকম। তা আমি আমার বাসায় বলতেছিলাম আমার মিসেসকে, এবং পরবর্তীতে বিকেলে হাঁটার সময় স্টুডেন্টদেরকে বলতেছিলাম যে আল্লাহ এই অবস্থায় করার আগে যাতে চাকরি ছেড়ে দেওয়া লাগে, হ্যাঁ, অথবা মানে আল্লাহ উঠাই নেওয়া যায়। মানে বিএনপিপন্থী না কোনো বিএনপি না, আমি বলছি একজন শিক্ষক। আমি একটা কথা বারবার বলি, শিক্ষক তো শিক্ষকই, শিক্ষকের আবার জাত কি? ওই যে আমরা শরৎচন্দ্রের কথা শুনছিলাম না, মরা তো মরাই, মরার আবার জাত কি? শিক্ষক তো শিক্ষকই, শিক্ষকের আবার জাত কি? আপনি ডাক্তার তো ডাক্তারই, আপনি কি ওই যে দেখা যান যে কোন দলের ডাক্তার, সেখানে ট্রিটমেন্ট করতে যান? সাংবাদিক আবার জাত কি, দল কি? কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি জিনিসগুলোকে। এখন আপনার নামের আগে যে বিএনপিপন্থী সাংবাদিক, আওয়ামী লীগপন্থী সাংবাদিক, জামাতপন্থী সাংবাদিক, এটা লাগবে কেন? তাহলে আপনি সাংবাদিকতারই যোগ্যতা হারিয়ে ফেললেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি ওই দলের মানে পিয়ারও হয়ে গেলেন, ক্যাম্পেনার হয়ে গেলেন, ঠিক আছে? তো এখন আমরা তো সকল ক্ষেত্রে এটা দেখি। আমরা দেখুন ডাক্তারদের মধ্যে, বিভিন্ন সাংবাদিক, এখন দেখি আমলাদের মধ্যে, মানে সকল জায়গায় পন্থী হওয়ার বিষয় না। বুদ্ধিজীবীরা সবসময় বুদ্ধিভিত্তিক কাজ করবেন। সে কখনো কথা বলবে এটা বিএনপির পক্ষে যেতে পারে, আবার কখনো বিএনপির বিপক্ষে যাবে। কোনো কথা বলবেন আপনি আওয়ামী লীগের পক্ষে যাবে, কোনোটা আওয়ামী লীগের বিপক্ষে যাবে। আপনি একবারে সবসময় দেখবেন যে আমরা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি দেখছি, আমি খুব কষ্ট পেতাম, আমার হাসিও আসতো। পরবর্তী টিচার হওয়ার পরেও দেখলাম যে 101 জন শিক্ষক বিবৃতি দেয়। কোন বিষয়ে বিবৃতি দেয়? একই কাজ যখন আগের আমলে হয়েছে তখন চুপ থাকে, কিছু বলে না, কারণ ওই গভর্নমেন্ট নিজেদের গভর্নমেন্ট মনে করে,
আবার যখন সরকার বদলায় যায় তখন বিবৃতি দেয়, আবার যারা তখন এখন বিবৃতি দেয় তারা তখন চুপ থাকে, অন্য আরেকটা গ্রুপ দাঁড়ায় যায় তখন বিবৃতি দেয়। আপনাকে কথা বললে হলে সবসময় কথা বলা লাগবে, অন্যায় যেই করুক আপনারা ওইটা কথা বলতে হবে, তাহলে আপনি ওই বুদ্ধিজীবীর জায়গাটায় আপনি করেন। বুদ্ধিজীবীর কাজ কি? সমাজের অসঙ্গতিগুলো ধরিয়ে দেয়া, ঠিক আছে, অসঙ্গতিগুলো ধরিয়ে দেয়া। এখন বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের চাকরি করলেই কি আপনি বুদ্ধিজীবী বলবেন? মোটেই না, বুদ্ধিভিত্তিক কাজ থাকা লাগবে। আপনার বুদ্ধিভিত্তিক কাজ কি? আপনার বুদ্ধিভিত্তিক ন্যারেটিভ কি? বুদ্ধিজীবীর কাজই হলো সমাজের যে অসঙ্গতি সেগুলো ধরিয়ে দেয়া, এবং একটা আমরা বলি যে সোশ্যাল আর্কিটেক্ট। আবার যেমন আর্কিটেক্টটা বিল্ডিং বানায়, ভিশনারি কোন মুখী হবে বিল্ডিংটা, জানালা কোন দিকে, ছাদ কোন দিকে, বারান্দা কয়টা হবে, কিভাবে হবে, আর্কিটেক্টটা ডিজাইন করে না, কোন জায়গায় স্পেস কি রাখবে। বুদ্ধিজীবীর কাজ হলো সোশ্যাল আর্কিটেক্ট, যে একটা সমাজের গতি প্রকৃতি কী, সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে, সমাজের কনসার্ন কী, সমাজ কোন দিকে যাবে, সমাজকে আমরা কোন দিকে নিব, এই সোশ্যাল আর্কিটেক্টের জায়গায় বুদ্ধিজীবীদেরকে কাজ করা দরকার। আপনি না করে যখন কেবলই নিজেকে একটা সীমিত গণ্ডির মধ্যে আপনি নিয়ে আসলেন, অর্থাৎ আপনি বৃহৎ পরিবেশ থেকে আপনি ছোট একটা গণ্ডির মধ্যে নিয়ে আসলেন, আপনাকে আপনি সিল দিয়ে দিলেন যে আপনি এই দলের বুদ্ধিজীবী। এটা 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 কাম্য না, এটা কাম্য না, এটা একটা সমাজের সুস্থতার জন্য ভালো না। স্যার কিন্তু ধরেন এখন আপনি একটা কথা বললেন, সেটা গেল হয়তো আওয়ামী লীগের পক্ষে, মানুষজন তো আপনাকে ট্যাগিং করবে এরপরে, এই ভয় কি কাজ করে না? প্রথম কথা হচ্ছে যে যেমন আপনি যদি আমার গত 20 বছরের, আমার চাকরি 20 বছর হলো, মানুষজন স্যার অত পুরান পর্যন্ত যায় না, এখন যা বলেন সেটার উপর ট্যাগিং করে, মানে এই কালচারটা আপনি কি রকম? না, প্রথম কথা হচ্ছে এটা অত্যন্ত খারাপ কালচার। এটা হ্যাঁ, এটা আপনার কাছে মনে হয় ইদানিং সময় বেড়েছে? ইদানিং সময় বেড়েছে, ইদানিং সময় বাড়েনি, এটা আগেও ছিল। যে আগে একটা ছিল জামাত শিবির, এখন তো নাস্তিক আস্তিক বহু কিছু ছিল। আমরা না ইয়ার সময় আমরা দেখেছি যে ওই যে নাস্তিক টেক করা, আস্তিক নাস্তিক, এগুলো ওই যে শাপলার সময় কিংবা ওই যে শাহবাগের সময় আমরা দেখেছি, এগুলো এই ন্যারেটিভগুলো আমরা দেখেছি। যদি দেখেন যে গত 20 বছরে আমি যখন যেটা বলার আমি সেটাই বলছি, কেউ বলতে পারবে না যে আমাকে যে আপনি এটা বলছেন, মুখ দলের হয়ে দালালি করছেন। নো, এখন আপনি যদি খণ্ডিত, যেমন আজকে আমরা মনে করেন 1 ঘন্টা কথা বলবো, আপনি যদি আমার 2 মিনিটের একটা ভিডিও ক্লিপ দিয়ে যদি বলেন যে উনি এই কথাটা বলছে, তাহলে তো এটা হলো না, এটা ট্যাগিং করা, অর্থাৎ কেউ টার্গেট করে আপনাকে করা, পচানোর জন্য হয়তো ওইগুলো করবে। আমি এগুলো বদার করি না, কেয়ার করি না, আমাকে কে কী বলে না বলে। আমার কথা হলো যে আমি হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমি ন্যায্য কথাটা বললাম কিনা, লিমিটেশনস তো আমারও আছে। আমি যে সব বুঝে ফেলেছি বিষয়টা এরকম না, আমি সব জানি বিষয়টা এমন না, কিন্তু আমার যেটা রিয়েলাইজেশন, আমি ইচ্ছা করে ভুল বয়ান তৈরি করব না, এই ফিলিংসটা থাকা দরকার। কিন্তু আমি অবজার্ভ করে দেখেছি যে সমাজের, যে আমি বললাম না যে বিভিন্ন প্রফেশনালস যারা, তাদের যতটা বেশি প্রফেশনে মনোযোগী হওয়ার কথা, এর চেয়েও বেশি তারা পলিটিক্যালি হওয়া দোষের না। একটা মানুষ তো পলিটিক্যাল, কেউই রাজনীতির বাইরে না। এই পলিটিক্সটা কেন আপনার সংকীর্ণ দলীয় ইয়ার মধ্যে থাকবে? আপনার যদি থাকে তাহলে আপনি দলই করেন, আপনি ঘোষণা দিয়ে দলই করেন, আপনি সাংবাদিক থাকার দরকার নেই, আপনি ডাক্তার থাকার দরকার নেই, আপনি ওইখানে যান, আপনি প্রফেসর থাকার দরকার নেই, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার দরকার নেই, চাকরি ছাইড়ে দিয়ে আপনি ইয়াটা করেন, দলটা করেন, ওসব দেখি পলিটিক্স নাকি দোষী কিছু নাকি, আপনি দলটা করেন। আপনি এখানে থেকে মানে আপনি ইয়ে করতে হলে তো মানে কী দাঁড়ালো জিনিসটা? যেমন মনে করেন যে কি বলে, একজন আওয়ামীপন্থী ডাক্তারের কাছে আপনি যাবেন না, আওয়ামীপন্থী ডাক্তাররা আছে না, আপনি কোনো ট্রিটমেন্ট নেবেন না, ভালো ভালো ডাক্তার হলে তার ট্রিটমেন্ট নেবেন না। তো এখন এই জায়গাগুলোতে অর্থাৎ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখা, এটা হলো যে কোনো প্রফেশনালসের কাজ, কেবল শিক্ষক না, যে কোনো প্রফেশনালসের কাজ, যে তার জায়গাটায় সে সাউন্ড থাকা, কিন থাকা, অ্যাট দ্য সেম টাইম সে যাতে বায়াসড না হয়। আমরা যেমন আমি নিজেও একটা ভোট দিব, যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, যদিও 15-16 বছর পাইনি আমি, আপনিও ভোট দিবেন ডেফিনেটলি। আমরা 2008-এ ভোট দিয়েছি। হ্যাঁ, তো আমরা হয়তো ভোট দিব, কিন্তু এর মানে এই না যে আপনার যে একান্ত চিন্তাটার প্রতিফলন ঘটবে আপনার প্রফেশনালিজমে। আমি একটা চিন্তা করি বলে যে আমার ভিন্ন চিন্তা করে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি নম্বর কম দিয়ে দিব অথবা অন্য কাউকে বাড়াই দিব, তাহলে তো আপনি শিক্ষকই থাকলেন না, আপনি সাংবাদিক থাকলেন না, আপনি ডাক্তারই থাকলেন না। স্যার, আমরা আলোচনার একদম শেষে চলে আসছিলাম, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো, মানে কালকেই তো জুলাই সনদ নিয়ে সম্ভবত শেষ বৈঠক হবে, ঐক্যমত্য কমিশনের সেই ফেব্রুয়ারি থেকে যে যাত্রাটা শুরু হলো, ঐক্য অনেকের দোলাচলে শেষ পর্যন্ত 82টি প্রস্তাবে এখনো পর্যন্ত তারা ঐক্যে পৌঁছাতে পারেনি, কিন্তু একটা অঙ্গীকারনামা শেষ পর্যন্ত করেছে। তা আজকেই আমি দেখছিলাম, মানে বৃহস্পতিবারে তাদের যে বৈঠকটি হলো, সেখানে এনসিপির থেকে বলা হয়েছে যে সংস্কার প্রস্তাবগুলো টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান। এই নতুন সংবিধান বিএনপি চাচ্ছে না যদিও, আর জামাত ইসলাম বলছে যে নামে মাত্র একটা সংস্কার হলে হবে না, যার একটা আইনি ভিত্তি তৈরি করতে হবে।
এই শেষ পর্যন্ত জুলাই সনদটা কি মানে একটা জগা খিচুড়ি অবস্থার দিকে চলে গেল নাকি? এখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কতটুকু দেখেন, আর ঐক্যমত্য কমিশনেরই বা ব্যর্থতা দেখেন কিনা? আমি সবার আগে দোষ দিব সরকারকে। আচ্ছা, ঠিক আছে, এই সরকারকে আমি ব্যর্থ বলবো। কারণ 5ই আগস্টের পরে যে প্রত্যাশা নিয়ে সমগ্র জাতি এই সরকারের দিকে তাকিয়েছিল, ঠিক আছে, আমরা দেখেছি যে প্রথম কথা তারা যে সমস্ত সরকারে যে সমস্ত লোকদেরকে নিয়োগ দিছে, এটা দেখেই কিন্তু একদম হতাশা কাজ করা শুরু হয়েছে। ঠিক আছে, উপদেষ্টা পরিষদ, হ্যাঁ, উপদেষ্টা পরিষদ প্লাস অন্যান্য পজিশনে যাদেরকে রাজনৈতিক দলগুলোই বসে বসে না, রাজনৈতিক দলের কথা শোনা হবে কেন? দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, আপনি যেটা বলবেন সেটা, আস্থা তো রেখেছিল আপনার উপরে। ঠিক আছে, আর দায় আপনাকে নেওয়া লাগবে। সাহস কথা একবারে ক্লিয়ার। না না, সাহসটা হলে আপনি বলেন আমার সাহস নাই, আমি ছেড়ে দিই। যার সাহস আছে সে দায়িত্ব নেবে, কথা একবারে ক্লিয়ার। তো এখন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ক্যাপাবল কিনা, তারা কোন লেন্সে দেখে বাংলাদেশকে? ঠিক আছে, তো তারা যদি পশ্চিমাদের লেন্সে বাংলাদেশকে দেখে হবে না। এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মানুষের চিন্তা চেতনা কি, এটা রিড করতে ব্যর্থ হয়েছে কমিশন। ঠিক আছে, তো তারা যার কারণে যে প্রস্তাবগুলো দিয়েছে এক একবার ফ্ল্যাকচুয়েট করেছে, এবং রাজনৈতিক দলগুলোরও চাপ ছিল। তো বিভিন্ন বিষয়ে একমত হয়েছে, খুব কম বিষয়ে একমত হয়েছে, দ্বিমতি বেশি, নোট অফ ডিসেন্ট আছে, এটসেট্রা এটসেট্রা। তো কেবল কি স্ট্যাটিস্টিক্সের বিষয় যে আমি এইগুলো আনলাম আপনারা টিক দিয়ে দেন কে কোনটা করবেন? নো, এখানে দরকার ছিল যে কাজটা, যে পুরো রাষ্ট্রটা, যে আমরা 5ই আগস্টের পরে তো আমাদের নতুন প্রত্যাশা ছিল, কেবলই একটা ইলেকশন হয়ে যাক সেটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম যে ভবিষ্যতে যাতে আর এরকম স্বৈরাচার জন্ম না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানবিক বাংলাদেশ তৈরি হয়, এটাই তো ছিল মূল কথা। তো এটার জন্য আমাদের যা যা করা দরকার ছিল আমরা সেগুলো করব। আমরা সেগুলো না করে অপ্রয়োজনীয় অনেক জিনিস আনার চেষ্টা করছি আমরা, যেগুলো এই সরকারের ম্যান্ডেট না। এই সব বিষয়ে আপনি ঐক্যমত্য করতে পারবেন না। আপনি যেটা পারবেন না সেটা আনেন কেন? আপনি যেটা পারবেন আপনি সেই ইস্যুগুলো আনবেন। বিশেষ করে ইলেকশন সিস্টেমটা, আপনি ইলেকশন সিস্টেমটা ঠিক করে দেন, আর কিছু লাগে না। ভেরি সিম্পলি, একটা ইলেকশন সিস্টেম যদি ভালো থাকে, ফেয়ার থাকে, গার্ডসওয়ালা ইলেকশন কমিশন থাকে, এবং তাদের প্রতি যেই গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক তাদের উপর কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না, এরকম গার্ডসওয়ালা একটা ইলেকশন কমিশন তৈরি করে দেন, আর কিছু লাগে না, সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ মানুষ সবার ভোট দিবে যখন দেখবে যে এরকম বাবারে দরকার নেই, সরাই দিল। তারপরে তো এখন এইটাই তো কারণ, আমরা তো একটা ভালো ইলেকশন হয় নাই বলেই তো আমরা এরকম একটা স্বৈরাচার সরকারকে আমরা তৈরি হতে দেখেছিলাম আমরা, তাই না? তো আপনার ওইটা ছিল মূল কাজ। এরপর আপনি অন্যান্যগুলো ছেড়ে দেন, যে যারা নির্বাচিত হবে তাদের উপরে ছেড়ে দেন। আপনি এত শত প্রস্তাব বৈশা আপনি বানাইলেন, 1 বছর ধরে বৈশা কে বলছে আপনাকে এগুলো বানাইতে? এই ম্যান্ডেট আপনাদেরকে দিচ্ছেটা কি? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো, তবে আজকে আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছিলাম, যদি অনুমতি দেন অনুষ্ঠানটা। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্ত মঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।